নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা কিন্তু একদম রিল্যাক্সে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকের সকালটাই আমি আছি এখন মায়ের বাড়িতে। তো ঘুম থেকে উঠে এদিকে বিছানাটা গুছিয়ে নেব। ঘুম থেকে উঠেছি প্রায় এদিকে আধা ঘন্টা হয়ে গেল। তো মায়ের বাড়িতে আসলে কি হয়, এদিক ওদিক ঘুরে ফিরে তবেই কিন্তু কাজগুলো করা হয়, মানে খুব আরামেই কাজগুলো করা হয়, অত কিন্তু চাপাচাপি থাকে না। আর আমার মায়ের যেহেতু কোমরের সমস্যা, কোমরের হাড় ক্ষয়ে গেছে, একদম মানে ভারী কাজ করা, বেশি কাজ করা একদম বারণ। তাই একটা দিন যদিও আছি, তবুও চেষ্টা করব মাকে একটু হাতে হাতে সাহায্য করার। কারণ আগে যখন মায়ের বাড়ি আসতাম তখন কিন্তু কোনো কাজ করতাম না, কিন্তু এখন অনেকটাই বুদ্ধি হয়েছে আর মা যেহেতু অসুস্থ, তাই আমি চেষ্টা করব সব মানে যতটা পারা যায় ততটা কাজ এগিয়ে দেওয়ার। তাই সকালবেলায় উঠেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। আমি এই ঘরটাতেই শুয়েছিলাম, আমরা এই ঘরটাতেই শুয়েছিলাম। আর ছেলে কিন্তু আমার মায়ের কাছেই শুয়েছিল। এবার আমাদের ঘরে তো যেহেতু কাজ হচ্ছে, বিছানাপত্র কিন্তু কোনো কিছুই ঠিক নেই, খাটমাট কিন্তু অনেক কিছুই খোলা আছে, কোনো কিছু সেট করা নেই। তো মা কিন্তু মার বাবার কিট্টু কিন্তু এখানে নিচে শুয়েছিল। বুঝতেই পারছো ঘরে কোনো কাজ হলে তাহলে কতটা অসুবিধা হয়। খাটমাট সেট করা নেই, সব জিনিসপত্র গদি মদি সব কিছু কিন্তু ভেতরে ঢোকানো আছে। বাড়িটা কিন্তু এখন আর ঠিকভাবে গোছানো হবে না। এরপর যখন বাড়িটা একবারে রং টংগুলো করা হবে তখনই কিন্তু ঠিকভাবে গোছানো হবে। নাহলে রং করার সময় কিন্তু আরও জিনিসপত্র তখন আবার বের করতে হবে, আবার খুলতে হবে, সেই জন্য কিন্তু সেরকমভাবে কিছু গোছানো হচ্ছে না। আর বাড়িতে যেসব ফ্রিজ ট্রিজগুলো আছে সেগুলো কিন্তু বাড়িতে রাখা হয়নি, পাশেই এক বাড়িতে রাখা হয়েছে। এবার বারবার টানা পাড়া করতে গেলে না জিনিসগুলো মানে নষ্ট হয়ে যাবে। তাই যখন রং টং হয়ে ঘরগুলো একদম কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু সব কিছু একদম সেট করা হবে। তো এদিকে মা কিন্তু সকালবেলায় চা করতে বসিয়ে দিয়েছে, আমরা কিন্তু ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর ছেলেকে দুধ খাওয়াবো, ওকেও দুধ খাওয়াবো, কিছুক্ষণ আগেই উঠেছে। মানে প্রথমে মায়েদের কাছেই শুয়েছিল, এবার আমি যেহেতু একটু লেটেই উঠেছি, ও কিন্তু গিয়ে আমার কোলের মধ্যে আবার শুয়েছিল কিছুক্ষণ, তারপর কিন্তু ও ঘুমিয়ে গিয়েছিল। তো এদিকে মা চা করা হয়ে গেছে, তো আমরা চাটা খেয়ে নিয়েছি। তো ভাবলাম একটু ঘরটা ঝাড় দিয়ে দিই। দেখো ঘরের মধ্যে কিন্তু এরকম লাঠি ঝাঁটা নিয়ে ঝাড় দিতে হচ্ছে, যেহেতু আমার মায়ের কোমর ঝুঁকিয়ে কোনো কাজ করা একদমই বারণ। তো আমরাই মাকে বলেছিলাম যে তুমি এক কাজ করো, এখন তো ঘরে প্লাস্টার হয়েছে, এবার ঘর দুয়ার তো বেশি নোংরা ধুলো হয়ে যাচ্ছে, তাই মাকে কিন্তু বলেছিলাম তুমি ওই বারুন দিয়ে কোমর ঝুঁকিয়ে ঘরটা পরিষ্কার করতে যেও না, তুমি একটা লাঠি ঝাঁটা ঘরের মধ্যে বানিয়ে নিও। আর এখন ঘর পরিষ্কার করেও থাকছে না, এত পরিমাণ ঘরের মধ্যে কিন্তু সিমেন্ট জমে আছে। আর দেখো আমাদের পুরো বাড়িতে শুধু কাঠই দেখতে পাবে, আমার বাবা যেহেতু ফার্নিচারের কাজ করে, পুরো বাড়িতেই কিন্তু শুধু কাঠই কাঠ। আর এই দেখো আমার দাদা কিন্তু বাড়িটা টুকটুক করে মানে সারছে, দেখতে বেশ ভালো লাগছে। এতদিন কিন্তু বাড়ির ডিজাইনটা একদম বোঝা যেত না, এখন কিন্তু বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। যখন রং টং করা হবে তখন কিন্তু আরোই সুন্দর লাগবে। তো দেখো বাড়ি কিন্তু বেশি ভালো করারও ইচ্ছে নেই, যেহেতু দেখো এখন সবাই আস্তে আস্তে এদিক ওদিকে চলে যাচ্ছে ছেলে মেয়ের পড়াশোনার জন্য। ও তো নিজেও বাড়িতে থাকে না, এবার ওর যখন মেয়ে বড় হবে, ও যদি মন চায় হয়তো এখান থেকে চলে যাবে। আর এদিকে দেখো ছেলে কিন্তু এদিকে কাদামাটি নিয়ে খেলা করছে। এই খেলাগুলো না ওখানে গিয়ে পায় না, যেহেতু আমার শ্বশুরবাড়িতে যেখানে উঠোন আছে না, সেই উঠোনটাতে প্রচণ্ড রোদ থাকে। এবার গাছ আছে, সেই গাছগুলো ছায়া গাছ নয়, যে লম্বা লম্বা যেগুলো গাছ হয় সেই গাছ। তো এখানে কিন্তু ছায়া আছে, গাছের ছায়া আছে, এখানে হচ্ছে কাঁঠাল গাছটা আছে, তাই এখানে বসেই কিন্তু খেলছে। ও যেখানে খেলছে সেখানেই কিন্তু মা রান্না করে একদম সামনাসামনি, তো আমার কোনো টেনশন থাকে না, ও বাইরে খেলেও আমার কোনো টেনশন থাকে না। কিন্তু শ্বশুরবাড়িতে কী হয়, আমাদের রান্নাঘরটা উল্টো দিকে আর উঠোনটা কিন্তু একদম উল্টো দিকে, একা একা ছাড়া যায় না। তো এদিকে বাবা বললো যে ফর্দটা লিখে দেয়, আমি লিখতে ভুলে গেছিলাম, তো বাবাকে কিন্তু ফর্দটা লিখে দিলাম। বাবা যাবে এখন বাজার করতে। তো সকালের থালা বাসনগুলো আমি মাকে বলেছিলাম তুমি একদম ধোবে না, মা কিন্তু অনেকবার ধুতে যাওয়ার চেষ্টা করেছে, আমি বললাম তুমি একদম ধোবে না, আমি ধুয়ে দেবো। মা বলছে তুই একটা দিন করে কী করবে, আমি বললাম ঠিক আছে একটা দিন আছে, তুমি একটা দিনই রেস্ট করো। তো এখানে দেখো মায়ের বাড়িতে কিন্তু কাজের কোনো চাপ থাকে না। এই যে সকালের থালা বাসন এখন ধুচ্ছি মোটামুটি 9টার সময়, আরাম করে কিন্তু কাজগুলো করা যায়, কিন্তু শ্বশুরবাড়িতে থাকলে তা হয় না। টাইমের কাজ কিন্তু টাইমেই করতে হয়, নাহলে আবার অন্য কেউ এসে করতে শুরু করে দেয়, তারা ভাবে হয়তো আর করবে না, হয়তো সেই জন্য কিন্তু কাজ করা শুরু করে দেয়। তো এটাই একটা সুবিধা যে একবার যদি আমি মাকে বলি যে তুমি ধোবে না আমিই ধোবো, তাহলে কিন্তু মা, আমি যখনই ধুই না কেন মা কিন্তু আর কিছু বলবে না। এবার মায়ের রান্নার আগে ধুয়ে দিলেই হলো, তো সেই মতোই আমি কিন্তু আরাম করে ধুয়ে দিলাম। আর এদিকে দেখো বাড়িঘরটা করা হচ্ছে, আমাদের পাশের বাড়ি, ওদের বাড়িটা কিন্তু করছে, বেশ ভালোই লাগছে। মানে সবার পাকা বাড়ি হয়ে গেলে না বেশ মনটা ভালোই লাগে, সবাই আরামে থাক, সবাই সুখে থাক। এদিকে আমি যেহেতু থালা বাসনগুলো ধুচ্ছিলাম, তো এদিকে মা দেখছে আমার ছেলে দুধটা ঠান্ডা করতে বসিয়ে দিয়েছে। ও আসলে সকালে যখন মা চা খেয়েছে তখন মায়ের সঙ্গে কিন্তু 4-5টা বিস্কিট খেয়েছিল, তাই আর কি মা আবার এদিকে দুধটা গরম করে আবার এদিকে কিন্তু ঠান্ডা করতে বসিয়ে দিয়েছিল। আর এখন এই যে দুধটা খাওয়াতে গেছি, ও ভাবছে জুস খাওয়াবো। আমার ছেলে এই গরমে এত জুস খেতে ভালোবাসছে কি বলবো। ব্যাঙ্গালোরে থাকলে কিন্তু খেতো, এতটাও খেতো না, কিন্তু বাড়িতে এসে এত গরম পড়েছে না, বারবার জুস কিনে দিলে জুসটাই খেতে চাইছে, দুধটা খাওয়াতে চাইছি, ও ভাবছে জুস, সেটা ভেবে খেতে গিয়ে তারপরে কিন্তু খাচ্ছে না।
তারপর যেই বলেছি তুই যদি দুধটা না খাস তাহলে কিন্তু আমি ঠামা বাড়ি চলে যাব, তখন কিন্তু সঙ্গে সঙ্গে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে ফ্যান চলছে তবুও কিন্তু ও ঘেমেই যাচ্ছে, মানে ওর দেখো চুলটুলগুলো ঘেমে ঘেমে ভিজে যাচ্ছে, আর একভাবে তো বসে না। আর সকালবেলা যেহেতু কাদামাতা ঘেটেছে, পা হাত পায়ে কিন্তু একদম নোংরা হয়ে আছে, কিন্তু এখন ধোয়াবো না, কারণ আবার কিছুক্ষণ খেলা করবে। ফোনটা তো বেশিক্ষণ দেবো না, এই যে দুধটা খাবে ততক্ষণই ফোনটা দেবো, তারপর ফোনটা বন্ধ করে দেবো, তারপর কিন্তু আবারও ধুলোর মধ্যে গিয়ে খেলা করবে, বারবার গা নোংরা করবে। তাই ভাবলাম যে একটু লেটে আজকে স্নান করাবো, একটা দিনই থাকবো, একটা দিন একটু আরাম করে খেলে নিই। মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে স্নান করাবো, তারপর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে কিন্তু সকালবেলায় এমনি কথার কথা, আজকে সকালে না সরি কালকে সন্ধ্যাবেলায় মাকে কথার কথা বলছিলাম যে মা আমি যে কদিন আছি, এখন তো আজকে একদিনই থাকবো, আজকে কিছু করতে হবে না, তুমি এক কাজ করো, এরপর এবার যখন এসে আমি 2-1 দিন থাকবো তখন না তুমি আমাকে পটল চিংড়ি বানিয়ে দিও। এবার করার কথা কিন্তু আমি একদমই বলিনি, একদম কথার কথা আমি মাকে বলেছিলাম যে তুমি কিন্তু পটল চিংড়ি করে দিও, কারণ আমার মা পটল চিংড়িটা কিন্তু খুব ভালো রান্না করে। আমার ভোজ বাড়ির থেকেও না আমার মায়ের হাতের পটল চিংড়ি রান্নাটা খুব বেশি ভালো লাগে, তাই এই কথাটা কিন্তু কালকে বলেছিলাম। তো আজকে সকালবেলায় মা জিজ্ঞেস করলো কী খাবি, তো আমি বললাম যে গতকাল যেহেতু চিকেন হয়েছিল আর কিছুটা চিকেন রয়েও গেছে, তো আজকে আর চিকেন টিকেন কিছু করো না, নর্মাল কিছু করো। তো বাবা কিন্তু মাকে বলেছিল মাছ নিয়ে আসতে, রুই মাছ। এবার আমি জানি না বাবা আবার 2 রকম মাছ এনেছে, তো দেখছি পটল চিংড়ি এনেছে। তো মাকে বলছি তুমি চিংড়ি কেন আনিয়েছো, মাছ তো আনাই হয়েছে। মা বললো যে তুই খেতে চাইলি পটল চিংড়ি, সেই জন্যই কিন্তু ভাবলাম আজকে খাইয়ে দিয়ে, আবার কবে আসবি না আসবি ঠিক নেই, আবার তখন নিরামিষ দিন পড়ে যাবে, পুজো টুজো পড়বে, পয়লা বৈশাখ আছে সামনে, হবে কি হবে না, মঙ্গলবার পড়ে যাবে, তো সেই জন্যই কিন্তু আজকেই তোর বাবাকে দিয়ে আনিয়ে নিলাম। তো এদিকে কিন্তু মাকে মাছ টাছগুলো ধুয়ে দিলাম, মানে সকালে সব কাজগুলোই কিন্তু মাকে এবার গুছিয়ে দিলাম। এবার কিন্তু আমি ভিডিওর কাজ করতে যাব, আর সেরকম কোনো কাজ কিন্তু করতে পারবো না। এবার মা বসে বসে এখানে রান্না করবে। আর আমাদের বাড়িতে যেহেতু কাঠের কাজ হয়, তাই আমাদের কিন্তু খড়িও প্রচুর হয়, তাই কিন্তু মা এই কাঠের উনানেই রান্না করে। কিন্তু এখন মায়ের কাঠের উনানে রান্না করা একদমই উচিত না, এইভাবে কোমর ঝুঁকিয়ে বসে বসে দাঁড়িয়ে রান্না করাটাই কিন্তু উচিত। কিন্তু যেহেতু কাঠগুলোও আছে, তারপর গ্যাসটাও গতকালকেই ফুরিয়ে গেছে, তাই মা বললো যে কাঠের উনানে রান্নাটা করে নিই, আর অনেকগুলোই রান্না হবে। তো এদিকে দেখো ভাতের হাঁড়িটা কিন্তু আমি যেহেতু আছি, বাবা যেদিন বাড়িতে থাকে বাবা কিন্তু তুলে দেয়, মা কিন্তু তোলে না, যেহেতু ওটা ভারী, জলের বালতি টালতি কিছুই তোলে না। এবার এখন থেকে যদি খেয়াল না রাখা হয় না এই ছোটো ছোটো ব্যাপারগুলো, তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু খুব সমস্যা হবে। ডাক্তার একদম বলেই দিয়েছিল কিন্তু মাকে যে একদম ভারী কাজ করাই যাবে না, এখন যদি তোমরা এই প্রবলেমটাকে সিরিয়াস না নাও, ভবিষ্যতে কিন্তু তুমি ঠিকভাবে দাঁড়াতেই পারবে না, এমন একটা সমস্যা হয়ে যাবে। তো এদিকে মা বললো তুই ভাতের হাঁড়িটা ওদিকে রেখে দে, তারপর আমি উল্টে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক আমি ভাতের হাঁড়িটা তুলে দিলাম, আর মা কিন্তু উল্টে নিল। আর এদিকে দেখো আমাদের বাড়ির পিছনে একদম আমাদের জমিতেই, ঘরের পিছনেই দেখো কত আতা হয়েছে, আর একদম পেকে হলুদ হয়ে গেছে, পাখিগুলো কিন্তু আরাম করে খাচ্ছে। আর মানুষে কিন্তু পারতে পারে না, যেহেতু আতা গাছটা অনেক উঁচুতে অনেক লম্বা হয়ে গেছে, সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। ছোটোবেলায় কিন্তু আমরা এটা সেটা দিয়ে পেড়ে সেটাকে, আবার আমার একটা বান্ধবী ছিল ওদের বাড়িতে আবাদ হয়, ওদের বাড়িতে ওই ধানের মধ্যে না হলে অনেক চাল থাকে তার মধ্যে কিন্তু রেখে আসতাম। তো এখন সেই সব দিনগুলো কিন্তু খুব মনে পড়ে। দেখো এখন ঘরে মানে গাছে থেকেও কিন্তু খাওয়া হচ্ছে না, যেহেতু অনেকটা উঁচুতে হয়ে গেছে, গাছটা লম্বা হয়ে গেছে, আর এমন পাকা পাড়তে গেলে কিন্তু পড়ে একদম নিচে ফেটে যাবে। তো পাখিগুলোই আরাম করে খাক দেখে কিন্তু লোভও লাগছিল, আর যেহেতু ছোটো থেকে আমরা খেয়েছি তো আমাদের খাওয়া কিন্তু অভ্যেস আছে। আর এদিকে কিন্তু আমার দিদি এসেছে, আমার দিদির ছেলের কিন্তু পরীক্ষা চলছে, আর সেই দিন কিন্তু দিদির ছেলের পরীক্ষাটা ছিল না। এবার কবে কোথায় চলে যাব কোনো ঠিক নেই আমাদের থাকার। তো আমি কিন্তু একদিনের জন্যই মায়ের বাড়িতে এসেছিলাম, তাই দিদি কিন্তু একবারের জন্য দেখা করতে এসেছে। ও কিন্তু সকাল 10টায় এসেছে, আবার দুপুর 1-1:30টার সময় চলে যাবে, যেহেতু ও টিউশন পড়ায়, আর পরীক্ষা চলছে এখন, তো টিউশন একদম ফাঁকি দেওয়া যাবে না। বাচ্চাদের কিন্তু পরীক্ষার সময় টিউশন করানো হয় শুধুমাত্র দেখা করার জন্য, আমার সাথে ছেলের সাথে দেখা করার জন্য, কিন্তু ও 2-3 ঘন্টার জন্য এই রোদ্রের মধ্যে এসেছে, রোদ গরমে, যদিও ছেলের পরীক্ষা চলছে। তো এদিকে আমার জন্য কিন্তু কালো মিষ্টি আর লাড্ডুটা এনেছে, ও জানে আমি কালো মিষ্টি খেতে খুব ভালোবাসি। আর লাড্ডুটা কি বলো তো, দেওরের আছে, ভাটি আছে, সেখানে কিন্তু এগুলো তৈরি হয়, ও যখনই আসে ও কিন্তু নিয়ে আসে, আর খেতেও খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডের ছেলে সবাই কিন্তু আমরা খুব পছন্দ করি, তাই কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে। আর দেখো গণেশটা বানাচ্ছে আমার দিদির ছেলে, ও কিন্তু খুব ছোট, ক্লাস 2-এ পড়ে। আর দেখো ওর কিন্তু হাতের কাজ দেখো, এইগুলো কাজ কিন্তু কেউ শেখায় না ওকে, একা একাই কিন্তু ও শিখে গেছে। কোথায় থেকে শিখেছে আমরা কিন্তু জানি না, শুধু গণেশ ঠাকুর না, অনেক কিছুই ও কিন্তু বানাতে পারে। আর ইউটিউবেও দেখে না, কোনো কিছুই করে না, একা একাই শেখে। আর বাড়িতে কেউ এরকম কোনো কাজও করে না, বাড়ির আশেপাশেও কেউ করে না। ওদের ওইদিকে না শাখার কাজগুলো বেশি হয়, ওদের বাড়িতে হতো ডোমকলের দিকে, তো ওইদিকে না শাখার কাজগুলো বেশি হয়। তো দেখো কি সুন্দর গণেশ ঠাকুরটা বানিয়েছে, আমি তো দেখি অবাক হয়ে গেছি। দিদি কিন্তু যখনই ফোন করে তখন কিন্তু বলে যে শোনো ঠাকুর বানাই, এটা বানাই সেটা বানাই। আমি কিন্তু
অতটাও ভাবি না যে বাচ্চা ছেলে বানায়, কিন্তু এবার দেখে আমি অবাক হয়ে গেছি যে ও এত সুন্দর বানিয়েছে। এই যে বদমাসটা এখানে বসে আছে, স্নান করেছে, স্নান টান করে আবার বানাতে এসেছে। আমি বলছি বাবু আমাকে একটু বানিয়ে দেখা তো, তুই কেমন গণেশ বানাতে পারিস। তাই আমার জন্যই কিন্তু ও বানিয়েছে। আর এই যে আমার ছেলেটা এখন কিন্তু অনেকটা আমার ছেলে শান্ত হয়ে আছে। আগে যতটা বদ ছিল, আগের মতো যদি দুষ্ট থাকতো তাহলে কিন্তু ওই গণেশ ঠাকুরও কখন ভেঙে দিত। আর এদিকে কি বলবো, আজকে দেখছি বৃষ্টি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে না, মানে ভাবাই যাচ্ছে না যে এত গরম পড়ে গেছে তবুও কিন্তু কোনো রকম বৃষ্টি নেই। মেঘ হয়, হাওয়া হয়, তারপরে কিন্তু বৃষ্টি আর হয় না। তো আজকের বৃষ্টিটা বেশিক্ষণ হয় নয়, 10 থেকে 15 মিনিট হয়েছে আস্তে আস্তে, শুধুমাত্র দেখানোর জন্য। তো চলো মা আজকে কী কী রান্না করেছে দেখাই। মা কিন্তু এখানে সজনে শাক করেছে, যেহেতু আগের দিন মায়ের একাদশী ছিল, তারপরের দিন কিন্তু মা শাক খায়। আর মার এখানে নিরামিষ একটা আলু কলা ডাটা মাটা দিয়ে একটা নিরামিষ ঝোল। এখানে আছে আমের চাটনি। সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টেই দেখাচ্ছি। এখন আমি আর হাজব্যান্ডই খাবো, যেহেতু আমরা আগে কিছু একটু খেয়েছিলাম, তো আমাদের খিদেটা ছিল না। এখানে পটল চিংড়ি আর এখানে মাছের ঝোল, ওদিকে কিন্তু ডাল আছে। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি।